রাজ্যে বার্ধক্য ভাতা আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন, কি কি নথি লাগবে এবং কারা পাবেন এই 2000 টাকা, ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। বিভ্রান্ত না হয়ে সকলের সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কোথায় ফর্মটি পাবেন আর কীভাবে কোথায় জমা করবেন। তো আপনার একটি ভুল মানে টাকা না পাওয়ার একটা সংশয়। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও বাক্সে শেয়ার করতে কেউ কিন্তু বলবেন না। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর আগেও শুরু করেছিল। বর্তমান সরকার কিন্তু বার্ধক্য ভাতার যে টাকা আগে ছিল 1000 টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 2000 টাকা করেছে। তো পশ্চিমবঙ্গে বহু প্রবীণ মানুষ দীর্ঘদিন ধরে নতুন করে বৃদ্ধ ভাতা চালু হওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে বার্ধক্য ভাতা পেনশন স্কিমের অধীনে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এখনও কোনো সরকারি পেনশন পাচ্ছেন না, তারা এবার নতুন করে আবেদনও করতে পারবেন। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়ে গেছে। তো বার্ধক্য ভাতা পেনশন স্কিমটা কি প্রথমত একটু জানা যাক। তো দেখুন, বার্ধক্য ভাতা পেনশন স্কিম পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের মাসিক ভাতা প্রদান করা হয় এবং বর্তমান রাজ্য সরকার প্রবীণদের জন্য সম্মান হিসেবে 2000 টাকা দেওয়ার প্রকল্প যে চালু সেটা কিন্তু করেছে। তো এই প্রকল্পের প্রথমত উদ্দেশ্যটা কী না, দেখুন, এই প্রকল্প চালু করার জন্য প্রথম উদ্দেশ্য যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রবীণ মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদান করা, নিয়মিত মাসিক সহায়তা প্রদান দেওয়া, ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো এবং অসহায় ও নিম্ন আয়ের পরিবারকে সাহায্য করা। তো কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, শেষ পর্যন্ত দেখুন। এবার আসছে বৃদ্ধ ভাতার বা বার্ধক্য ভাতার ফর্ম কোথায় আপনি পাবেন। তো অনেকেই জানতে চান যে ফর্ম কোথায় পাওয়া যাবে। তো ফর্ম সংগ্রহ করা যাবে 4টি জায়গা থেকে। একটা হচ্ছে রাজ্য সরকার যে 16, 17, 18 এই 3 দিন জনকল্যাণমূলক যে শিবির চালু করেছে সেখানে। নেক্সট দ্বিতীয় হচ্ছে আপনার বিডিও অফিসে। তৃতীয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফিস এবং মিউনিসিপ্যালিটি এলাকা হতে গেলে পৌরসভা অফিস থেকে আপনি কিন্তু ফর্মটি সংগ্রহ করতে পারবেন। এখানে বিশেষ কথা বলে রাখি যে ফর্ম সম্পূর্ণ আপনারা বিনামূল্যে এই সমস্ত জায়গা থেকে কালেক্ট বা সংগ্রহ করতে পারবেন। এবার আসছে যে কি কি নথি লাগবে এই বৃদ্ধ ভাতার জন্য, সেগুলো জেনে নিন। কারণ এই নথি ছাড়া আপনার বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না। আর এই নথিগুলো না থাকলে আপনি কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না বা আপনার যে টাকা সেটাও কিন্তু প্রবেশ করবে না। তো কি কি লাগবে নথি, প্রথমত বলা হচ্ছে ফর্মের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথির স্বপ্রত্যয়িত কপির জমা দিতে হবে। স্বপ্রত্যয়িত কপি কি সেটাও বলছি আপনাদের সামনে। তো প্রথমত পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করেন, তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে। তৃতীয়ত ডিজিটাল রেশন কার্ড যেটা রয়েছে সেটা, সেখানে RKSY 1, 2 বা AAY, PHH এই সমস্ত কোনো উল্লেখ নেই। যে কোনো ডিজিটাল রেশন কার্ড যে ক্যাটাগরি হোক না কেন আপনাদের লাগবে। 4 নম্বর বলা হচ্ছে আপনার আধার কার্ড, এবং এখানে বলে রাখি আধার কার্ড অবশ্যই আপনার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আপনার ফোন নাম্বার, ব্যাংকের সাথে ফোন নাম্বার লিঙ্ক, ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক এবং এই আধার কার্ডের সাথে ব্যাংকের ডিবিটি যে লিঙ্ক সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ভোটার কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ড অবশ্যই দরকার। আর এখানে বলা বাহুল্য যে যাদের SIR 2026-এ নাম বাদ গেছে তারা কিন্তু এক্ষেত্রে আর অ্যাপ্লাই করতে পারবেন না। এক্ষেত্রে সম্পূর্ণভাবে রাজ্য সরকার তরফ থেকে প্রত্যেকটা প্রকল্পে বলা রয়েছে। 6 নম্বর বলা হচ্ছে ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের যে কপি সেটা, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট যে পাসবুক খাতা রয়েছে সেই খাতার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড যে কিছু দেওয়া থাকে প্রথম পেজটাতে, সেই পেজটার জেরক্স লাগবে। 7 নম্বর বলা হচ্ছে অন্যান্য প্রয়োজনীয় নথি যদি থাকে, আরও যদি কোনো নথি থাকে, প্যান কার্ড বা আর অন্যান্য কিছু, সেগুলো রাখবে। এবার বলে রাখি সেলফ অ্যাটেস্টেড কী জিনিস না, প্রতিটি জেরক্স কপিতে আবেদনকারীকে সই করতে হবে
এবং সই না করতে পারলে কিন্তু অবশ্যই আপনাকে যে লেফট থাম সেটা কিন্তু দিতে হবে, অর্থাৎ আঙুলের ছাপ দিতে হবে। এই সমস্ত আপনারা যদি নথি জমা করতে না পারেন বা এই সমস্ত নথি যদি না থাকে, প্রধানত এই যে 7টি নথি, তাহলে কিন্তু আপনার যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা পেনশন সেটা কিন্তু আপনি পাবেন না। এবার আসছে বৃদ্ধ ভাতার ফর্ম কোথায় পাওয়া যাবে সেটা বলছি। কোথায় না বললাম, জনকল্যাণ শিবির, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি পাওয়া যাবে। কোথায় ফর্মটি জমা দিতে হবে? তো ফর্মটি জমা দেওয়ার জন্য যেখান থেকে আপনি ফর্মটি তুলেছেন সেখানে আপনি ফর্মটি জমা করতে পারবেন, অর্থাৎ আপনার এলাকার জনকল্যাণ ক্যাম্পে ফর্ম জমা দিতে পারবেন, অথবা বিডিও অফিসে ফর্ম জমা দিতে পারবেন, পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিতে পারবেন, অথবা পৌরসভার ফর্ম জমা দিতে পারবেন। এবং এই ফর্ম জমা দেওয়ার সময় বলে রাখি যে ফর্ম সাথে সাথে পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ এবং অন্যান্য যে সমস্ত নথি আর সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত প্রত্যেকটা জেরক্স কপি আপনাদেরকে লাগবে। এগুলো কিন্তু মাস্ট এবং এগুলো একসাথে ফিল আপ করে আপনারা জমা করতে পারবেন। নেক্সট, তারপরে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপের সময় কোন ভুলগুলো আপনি করবেন না, যাতে করে আপনার বার্ধক্য ভাতার যে 2000 টাকা সেটা আপনি কিন্তু পাবেন না যদি এই ভুলগুলো করে থাকেন। তো যে ভুলগুলো এড়িয়ে চলবে সেটা হচ্ছে ভুল আধার নম্বর লেখা, অর্থাৎ ফর্মটা আমি দেখাবো আপনাদের সামনে, ফর্মটাতে ভুল আধার নম্বর লেখা চলবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে মোবাইল নম্বর না দেওয়া, অর্থাৎ মোবাইল নম্বর দিতে হবে মাস্ট, যেটা আপনার কাছে রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে, আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তারপর হচ্ছে নথিতে সেলফ অ্যাটেস্টেড না করা, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড আপনার করতে হবে সিগনেচার অথবা লেফট থাম, যেটা বললাম, এখানে সই করতে হবে। নেক্সট, প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড বলতে প্রত্যেকটা আপনার যে জেরক্স কপি সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে। নেক্সট, ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখানে ভুল যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনার ফর্মে লেখা চলবে না, এবং ফর্মটি অসম্পূর্ণভাবে অ্যাপ্লাই করা চলবে না, অর্থাৎ অসম্পূর্ণ দেবেন না। আর আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট না দেওয়া এই সমস্ত কিন্তু করবে না, অর্থাৎ আধার লিঙ্ক যেন থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। তো সঠিকভাবে আপনারা কিন্তু এই তথ্যগুলো দিয়ে জমা করবেন, তাহলে কিন্তু আপনি সহজেই 2000 টাকা পেয়ে যাবেন। নেক্সট, এবার কিছু আপনাদের প্রশ্ন নিই, তারপরে আপনাদের সামনে যে ফর্মটা সেই ফর্মটা আপনার সামনে দেখানোর চেষ্টা করব কীভাবে ফিল আপ করবেন। তো প্রথমত দেখুন যে বার্ধক্য ভাতা সংক্রান্ত কিছু প্রশ্ন যাদের রয়েছে সেগুলো আমি নিয়ে নিই। তো অনেকে প্রশ্ন করেছেন যে বৃদ্ধ ভাতার জন্য ন্যূনতম বয়স কত। তো সাধারণত 60 বছর বা তার বেশি হলে আবেদন করা যাবে। দ্বিতীয়ত, মাসে কত টাকা ভাতা পাওয়া যাবে। তো যোগ্য আবেদনকারী প্রতি মাসে 2000 টাকা পর্যন্ত পেতে পারেন। ফর্ম কি অনলাইনে পূরণ করা যাবে? তো বর্তমানে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা করতে হবে, অর্থাৎ অফলাইনে। অনলাইন ব্যবস্থা এখনও পর্যন্ত চালু হয়নি, তবে অবশ্যই কয়েকদিনের মধ্যে চালু হবে। 4 নম্বর, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক কি? তো অবশ্যই হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, সাথে ডিবিটি সুবিধা পাওয়ার জন্য আধার লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। 5 নম্বর প্রশ্ন, ফর্ম কোথা থেকে পাওয়া যাবে। তো বললাম জনকল্যাণ শিবির, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং পৌরসভা থেকে আপনার ফর্ম সংগ্রহ করতে পারবেন। 6 নম্বর হচ্ছে অন্য কোনো সরকারি পেনশন পেলে কি আবেদন করা যাবে না, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো দেখুন, যদি ইতিমধ্যে একই ধরনের সরকারি পেনশন পান তাহলে নতুন আবেদন গ্রহণ নাও হতে পারে, অর্থাৎ একই ধরনের যদি কোনো পেয়ে থাকেন, ধরুন কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং সেই মহিলা আবার, মহিলাদের ক্ষেত্রে বলছি, হয়তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন এবং সেই মহিলা আবার হয়তো যুবসাথীর যে স্কিম সেখানে বা যুবশক্তি সেখানে অ্যাপ্লাই করলেন, তাহলে কিন্তু একটা বাদ যাবে। এবং আবার যদি কেউ বার্ধক্য ভাতা পাচ্ছেন কোনো মহিলাদের ক্ষেত্রে এবং বৃদ্ধ ভাতাও নিচ্ছেন, সেটাও কিন্তু একটা বাদ যাবে। এই বিশেষ ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে। এবার সে আবেদন করার জন্য সময় কোন কোন নথি লাগবে। তো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং সাথে সাথে প্যান কার্ড বা আরও অন্যান্য ডকুমেন্টস সেগুলো কিন্তু লাগবে। তো এই ছিল বার্ধক্য ভাতা সংক্রান্ত কী কী বিষয়, কী কী তথ্য সেটা। এবার আপনাদের সামনে আমি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার একটু যে ডিটেলস সেটা কিন্তু দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে বার্ধক্য ভাতা সেটা ফর্ম। এখানে প্রথমত বলা রয়েছে যে টু বি ফিল ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স হোয়ার এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু ইংরেজিতে করবেন। এটা কিন্তু ইংরেজিতে রয়েছে, বাংলা যদি ফর্ম থাকে আপনি বাংলাতেও করতে পারেন, তবে ইংরেজি করাটাই মাস্ট।
প্রত্যেকটা আপনি ক্যাপিটাল লেটার দিয়ে করবেন, যেখানে টিক দেওয়ার জায়গা সেখানে অবশ্যই টিক দেবেন, এবং স্টার মার্ক করার জায়গাগুলো অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি ফিল করতে হবে। প্রথমত যেটা সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনার একটা পাসপোর্ট সাইজ এখানে ছবি লাগবে। দ্বিতীয়ত এবারে বলেছে অ্যাপ্লিকেশন ফ্রম ওল্ড এজ পারসন। ঠিক আছে, প্রথমত পার্সোনাল ডিটেলস বলা রয়েছে, যেখানে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম লিখতে হবে, নামের মধ্যে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে কি, যে ধরুন কারোর নাম থাকলো অরুণ চন্দ্র কুমার, তাহলে অরুণটা হচ্ছে ওর ফার্স্ট নেম, মিডিল নেম চন্দ্র, এবং কুমারটা হচ্ছে ওর লাস্ট নেম বা পদবী। তো তিনটা কিন্তু ফিল আপ করবেন। প্রত্যেকটা ফিল আপ করার সময় একটা করে গ্যাপ স্পেস কিন্তু রেখে করবেন, অর্থাৎ আপনি এটা একসাথে পূরণ করলেন অরুণ, তারপরে একটা স্পেস দিলেন, চন্দ্র লিখলেন, তারপরে একটা স্পেস বা গ্যাপ দিয়ে নিয়ে ঘর ফাঁকা করে নিয়ে কুমারটা লিখলেন, এবং প্রত্যেকটা বলে দিচ্ছি বারবার ক্যাপিটাল লেটারে করবেন। এরপর আসছে আপনার জেন্ডার। জেন্ডার এখানে দেখুন আপনাকে ক্লিক করতে বলেছে, মেল, ফিমেল নাকি আদার্স। যদি মেল হন তাহলে মেল, ফিমেল হলে ফিমেলে টিক করবেন, এবং আদার্স হলে আদার্সে টিক করবেন। দেখুন এখানে একটা বিষয় উল্লেখ দেখুন যে এখানে প্রত্যেকটা স্টার মার্ক রয়েছে, সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তারপর আসছে কি না আপনার ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার, অর্থাৎ আপনার ইয়ারটা এখানে লিখতে হবে 2000 কি, এখানে লিখতে হবে বয়সটা, এখানে প্রথমত আপনার বয়সটা লিখতে হবে যে কত বছর আপনার হচ্ছে। তো দেখুন এখানে যদি কারো জন্ম হয় যে 1/1/1950, ঠিক আছে, তাহলে ওর 2026 হিসাবে এই ব্যক্তির বয়স কত হচ্ছে না 50 থেকে করতে গেলে কত না এদিকে হচ্ছে 50 আর এদিকে 26, তাহলে 76 বছর। এখানে আপনাকে সংখ্যায় লিখতে হবে 76 বছর, এখানে লিখতে হবে 01/01/1950, এইভাবে কিন্তু আপনাকে উপরটাতে লিখতে হবে। এবার আসছে যিনি অ্যাপ্লিকেন্ট তার বাবার নাম, মায়ের নাম। ঠিক একইভাবে আপনার যেমন নিজের নাম লিখলেন, ফার্স্ট নেম একটা গ্যাপ ছেড়ে, তারপরে মিডিল নেম, তারপরে একটা গ্যাপ ছেড়ে লাস্ট নেম, যদি থাকে তাহলে লিখবেন, না থাকলে এই ঘরটা পুরোটা মিডিল নেমটা ফাঁকা থাকবে, লাস্ট ঘরটা এখানে আপনাকে পূরণ করবে, পদবিটি দেবেন। মাদার্স নেমের ক্ষেত্রেও ঠিক একইভাবে করবেন। এবার আসছে আপনার কাস্ট, অর্থাৎ আপনি কোন কাস্ট থেকে বিলং করছেন, জেনারেল, এসসি, এসটি নাকি আদার্স, অর্থাৎ ওবিসি টবিসি যদি কোনো থাকে তাহলে অবশ্যই জেনারেল থাকলে জেনারেল, এসটি থাকলে এসটি, এসসি থাকলে এসসি, ওবিসি থাকলে ওবিসি বা আদার্স এখানে যেহেতু দেওয়া রয়েছে। এবার আসছে যে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত এটা বলেছেন নাকি সেপারেটেড। তো ম্যারিড যদি হয় তাহলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, ম্যারিড হলে ম্যারিড, উইডো বিধবা নাকি বিপত্নিক এটা কিন্তু উল্লেখ করতে, অথবা সেপারেটেড, এই পাঁচটার মধ্যে যেটা আপনি রয়েছেন সেটাতে আপনি টিক করলেন। এবার আসছে আপনার স্পাউস নেম, এখানে দেখুন স্টার মার্ক দেওয়া নেই, ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো পুরুষ বা মহিলার বিবাহিত হয়ে থাকেন তো অবশ্যই আপনার মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন, পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম লিখবেন, এটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে। এবার আসছে মান্থলি ফ্যামিলি ইনকাম। তো মান্থলি ফ্যামিলি ইনকাম আপনার কত, অর্থাৎ বাৎসরিক আপনার মাসিক আপনার আয় কত, এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম শুধু চেয়েছে 2000, 3000, 5000 যেটা সেটা, এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাকে এটা ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি। এবার আসছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারস, অর্থাৎ আপনার যে পার্সোনাল যে ডিটেলস সেটা কিন্তু প্রথমত রয়েছে আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা দিতে হবে। এবার আসছে আপনার এপিক বা ভোটার কার্ড নাম্বার, এটাও ম্যান্ডেটরি, এটা আপনাকে দিতে হবে। যেমন লেখা রয়েছে, যদি ধরুন কারো থাকে যে WB/ দিয়ে 36, তারপরে স্ল্যাশ দিয়ে হয়তো 241 কি 240 থাকলো, তাহলে আপনাকে যেমন লেখা রয়েছে এইভাবে কিন্তু লিখবেন। প্রথমত WB, তারপরে একটা স্ল্যাশ কাটবেন এইভাবে, তারপরে লিখবেন 36, তারপরে স্ল্যাশ কাটবেন, তারপরে লিখবেন 240 স্ল্যাশ কাটবেন, তারপরে আপনার যে নাম্বারটা সেটা কিন্তু লিখবেন, এখানে কিন্তু কোনো আর গ্যাপ দেওয়ার দরকার না, স্ল্যাশ স্ল্যাশ দেবেন। এপিক নাম্বারটা হলো আধার কার্ড নাম্বারটা যেমন রয়েছে ঠিক সেই হিসাবে ফিল আপ করবেন। এবার আসছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ডিটেলসে কী কী থাকছে, প্রথমত স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল থাকছেই, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভার যে নাম সেটা আপনি দেবেন, এক কাজ করতে পারেন যত নম্বর বিধানসভা সেটা উল্লেখ করলেন, একটা স্পেস দিয়ে বিধানসভার নামটা লিখলেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন, সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এটা গেল
আপনার প্রথম পেজটা। এবার আসছে নেক্সট পেজ। নেক্সট এবার আসছে কি না, এখানেও কিছু তথ্য রয়েছে দেখুন। এখানে এবার রয়েছে আপনার, সেটা হচ্ছে জিপি নেম। প্রথমত বলেছে জিপি নেম বা ওয়ার্ড নেম, আপনার জিপি বা গ্রাম পঞ্চায়েত নেম বা ওয়ার্ড নেম সেটা উল্লেখ করলেন। তারপরে ভিলেজ, টাউন বা সিটি সেটা উল্লেখ করলেন, স্টার মার্ক। হাউস সেটা উল্লেখ করলেন। স্ট্রিট যদি থাকে, অনেক গ্রামে থাকে না তো দরকার নেই। পোস্ট অফিস, পিনকোড। হাউস বা প্রেমাইস নম্বর, এটা কিন্তু আপনি কোথায় পাবেন, তো আপনার যে ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ডের যে লিস্ট, সিরিয়াল নাম্বার, সেই ভোটার কার্ডের ড্রাফট লিস্টও যদি দেখেন বা এসআর যে লিস্ট, লাস্ট লিস্ট যেটা রয়েছে সেখানে দেখবেন আপনার দেওয়া রয়েছে যে NO দিয়ে 00 দেওয়া থাকলো, হয়তো 4, তাহলে এইভাবে কিন্তু আপনি হাউস নাম্বারটা ওখান থেকে পেয়ে যাবেন। এবার আসছে আপনার নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কত দিন এখানে রয়েছেন বা থাকছেন সেটা। এবার আসছে মোবাইল নাম্বার, ইমেল আইডি, অর্থাৎ ইমেল আইডি যদি থাকে সেটা দেবেন, এবং মোবাইল নাম্বারটা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এবার আসছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কি, প্রথমত আপনার ব্যাঙ্ক নাম, কোন ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি IDFC ব্যাঙ্ক নাকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু আপনার ব্যাঙ্কের নামটা উল্লেখ করলেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যদি হয় তাহলে পাঞ্জাব লিখলেন প্রথমে, একটা ঘর ফাঁকা রেখে ন্যাশনাল, একটা ঘর ফাঁকা রেখে ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্কের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা কিন্তু আপনি স্পেস দিয়ে লিখবেন। এবার আসছে আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছেন সেটা দেখবেন আপনার খাতার মধ্যে দেওয়া থাকে। এবার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক যেটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং সঠিকভাবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কোনোভাবেই ভুল করবেন না, কারণ এই ভুলটা করা মানে, এইটুকুটা ভুল করা মানে আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে না, এটা কিন্তু মাস্ট আপনার ঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং নেক্সট তারপর কী রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার পরে আপনার IFSC কোড, এটা কিন্তু আপনাকে দিতে হবে। এবার যেটা আসছে সেটা হচ্ছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপিস প্লিজ টিক, অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলো অবশ্যই আপনি জেরক্স করলেন, জেরক্স করার পর আপনার নিচটাতে সিগনেচার করে দিলেন এবং সেগুলো এই ফর্মটার সাথে জমা লাগবে। এবার কি কি লাগছে দেখুন, পাসপোর্ট সাইজ কালার ফটো দিয়েছেন, টিক করবেন। তারপরে কপি অফ আধার কার্ড দিয়েছেন, টিক করবেন। কপি অফ এপিক বা ভোটার কার্ড ID, টিক করবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে টিক করবেন। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন যেটা থাকে, এখানে ম্যান্ডেটরি বলেনি, দেখুন এখানে স্টার মার্ক দেওয়া নেই, কাস্ট সার্টিফিকেটে স্টার মার্ক দেওয়া নেই, যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে কোনো দরকার নেই। কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাবেন, সেলফ ডিক্লারেশন দেবেন। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ফার্স্ট পেজটা দিলেন, সই করলেন, এখানে টিক করলেন। আদার্স ডকুমেন্টস যদি প্যান কার্ড যদি থাকে, এখানেও কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ এগুলো আপনার যদি থাকে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এবার আসছে সেলফ ডিক্লারেশন, কিসের জন্য আপনি ফর্মটি অ্যাপ্লাই করছেন, দেখুন এখানে সেলফ ডিক্লারেশনের মধ্যে বলা রয়েছে যে কি কি করতে হবে, কোন কোন সোর্স, সমস্ত কিছু। প্রথমত NSAP ওল্ড এজ পেনশন নাকি NSAP উইডো পেনশন নাকি NSAP ডিসেবিলিটি পেনশন, কোন পেনশনের জন্য, বার্ধক্য পেনশন নাকি বিধবা পেনশন নাকি ডিসেবিলিটি অর্থাৎ যে প্রতিবন্ধী সেটা। এবারে উইডো পেনশন হলে উইডোক, তারপরে মানবিক পেনশন মানবিক, লোক প্রসাদ প্রকল্প যেটা রয়েছে সেটা আপনাকে টিক করতে হবে, ম্যান্ডেটরি বলেনি, যেটা রয়েছে সেটাই কিন্তু আপনি টিক করবেন। ঠিক আছে, এখানে বলাই রয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েট যে জায়গাটা সেটা কিন্তু টিক করবেন, অর্থাৎ সবার ক্ষেত্রে একই ফর্ম রয়েছে। নেক্সট এবার আসছে ডেট, এখানে আপনি ডেট দিলেন, এখানে বা তারিখ এবং সিগনেচার, এখানে উপরটাতে সিগনেচার করবেন। কেউ যদি সিগনেচার করতে না পারেন লেফট থাম্ব দেবেন এবং কাউকে দিয়ে এখানে সিগনেচারটার নামটা লেখা করবেন। এবার অ্যাকনোলেজমেন্ট, এটা কিন্তু অ্যাকনোলেজমেন্টটা রিসিভার যিনি করছেন উনি দেবেন এবং এটা আপনাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দেবে, অর্থাৎ যেটা রসিদ বলা হয়ে থাকে। এবার আসছে পরের পেজে কি না, পরের পেজে তারপরে আসছে কি, এখানে আরেকটা রয়েছে 3 নম্বর পেজ। এখানে দেখুন কি বলা রয়েছে, এখানে দেখুন এটা যেটা পরের পেজটা সেটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, অফিসার এটা ফিল আপ করবেন, এটা আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবার আসছে এই জায়গাটাতেও এটাও কিন্তু অফিসাররা ফিল আপ করবেন, দেখুন পুরোটা ডিটেলস, সিগনেচার উইথ স্ট্যাম্প অফ ইনকোয়ারি অফিসার। এখানে আপনার এই পেজটাতে আপনার কিচ্ছু করার দরকার নেই, এটা অফিসের তরফ থেকে কিন্তু ফিল আপ করা হবে।
এবার নেক্সট পেজ, যেটা লাস্ট পেজ, সেটা কি বলছে না, কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন, অর্থাৎ আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। এখানে কি বলা রয়েছে একটু আপনারা দেখে নিন। বলছে আমি আধার নাম্বার দিলেন এখানে, এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র বার্ধক্য ভাতা ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে, এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না বা কাউকে দেওয়া হবে না, এবং শুধুমাত্র প্রমাণীকরণ উদ্দেশ্যে CIDR জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন সেখানে আপনার যেহেতু আপনার একটা অথেন্টিক ডকুমেন্টস ভালো জিনিস, সেক্ষেত্রে যাতে করে আপনার সেটা কোনোভাবেই যাতে ভুয়ো ব্যবহার না হয় সেই জন্য আপনাকে এখানে বলতে হবে। আর এখানে আধার নম্বর বা ধারকের সাহি এবং আবেদনকারীর যে নাম সেটা কিন্তু উল্লেখ করবেন, সিগনেচার করবেন, নামটা উল্লেখ করবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করতে পারবেন, ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসে কী ভুল করা চলবে না, কত টাকা পাবেন, সমস্ত পদ্ধতিটা দেখালাম আপনাদের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে ফেসবুক থেকেও দেখতে পারবেন দ্য ওয়েব এডুকেশন ফেসবুক পেজ যে রয়েছে, এবং ওখানেই ফলো করে রাখবেন সমস্ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলের ধন্যবাদ। জয় হিন্দ, সুস্থ থাকুন, ভালো থাকুন।